আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সীমান্তে সেনা বাড়াচ্ছে মিশর, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু। এরপর থাকছে যে কোনো সময় রাশিয়া ছুড়বে পারমাণবিক অস্ত্র। আরও জানিয়ে দিব আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ থাকছে চীন রাশিয়ার চাপে লেজ গুটালো ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সীমান্তের সেনা বাড়াচ্ছে মিশর, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু। সম্প্রতি মিশরের সশস্ত্র বাহিনী ক্রমবর্ধমান শক্তি নিয়ে নানা আপত্তি তুলেছে ইসরায়েল। মিশর সিনাই উপত্যকায় সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলেও অভিযোগ করছে তারা। এ পদক্ষেপ ১৯৭৯ সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির লঙ্ঘন বলেও দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের অভিযোগ, মিশর এমন সামরিক অবকাঠামো তৈরি করছে যা কেবল আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে। তারা বিমান ঘাঁটি, রানওয়ে সম্প্রসারণ এবং ক্ষেপণাস্ত্র মজুদের জন্য ব্যবহৃত হতে পারে এমন ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে বলেও অভিযোগ করেছে ইসরায়েল। মিশরকে নিয়ে ইসরায়েল মন্তব্যে জবাব দিয়েছেন দেশটি বিশিষ্ট সামরিক কৌশলবিদ মেজর জেনারেল সামির ফারাজ। তিনি বলেছেন, কায়রোর সামরিক শক্তি বৃদ্ধি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এটি জাতীয় নিরাপত্তার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে ফারাজ বলেন, ইসরায়েলের এমন উদ্বেগ জানানোর কারণ হল তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার ফল। মিশরের পক্ষ থেকে আসা প্রকৃত হুমকি অজুহাত মাত্র। তিনি জোর দিয়ে বলেন, মিশর প্রায় ৪৪ বছর ধরে কোনো লঙ্ঘন ছাড়াই ইসরায়েলের সঙ্গে তার শান্তি চুক্তিকে সম্মান করে এসছে। শান্তি হল মিশরের কৌশলগত রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। ফরাজ ইসরায়েলের সামরিক অবস্থা নিয়ে করা দাবিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে উড়িয়ে দেন। তিনি যুক্তি দেন, এই মন্তব্যগুলো ইসরায়েলের গাজায় তার উদ্দেশ্য অর্জন করতে না পারার ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে চাচ্ছে। মিশরের অর্থনীতি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ অর্থনীতি। দেশটির অর্থনীতি মূলত পরিষেবা খাত, বিশেষ করে পর্যটন এবং সুয়েজ খাল থেকে আয়ের উপর নির্ভরশীল। জেনারেল ফারাজ বলেন, গত বছরগুলোতে মিশর অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি শান্তি রক্ষার জন্য তার সেনাবাহিনীকেও শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। ফারাজ বলেন, মিশরের সামরিক আধুনিকীকরণের লক্ষ্য ইসরায়েল নয়, বরং একাধিক আঞ্চলিক হুমকি মোকাবিলা করা। তিনি ব্রাইট স্টার সামরিক মহড়া কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশরের শক্তিশালী অংশীদারিত্বের কথাও তুলে ধরেন। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সিদ্ধান্তের প্রশংসা করেন, কারণ যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে রাশিয়া, ফ্রান্স ও অন্য দেশ থেকে অস্ত্র সংগ্রহের নীতি নিয়েছেন, যাতে মিশরের প্রতিরক্ষা আরও স্বাধীন ও ভারসাম্যপূর্ণ হয়। যে কোনো সময় রাশিয়া ছুড়বে পারমাণবিক অস্ত্র। যে কোনো সময় রাশিয়া ছুড়বে পারমাণবিক অস্ত্র। শীঘ্রই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে দেশটি। আর এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন খোদ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সের্গেই লাভরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে এই তথ্য। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ৩ দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। লাভরভ সাংবাদিকদের বলেন, ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন, আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। লাভরভ আরও বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্রবহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো। হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কে কথা বলেছেন। রাশিয়া এবং চীনের সঙ্গে তালেতাল মিলিয়ে চলতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি, আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। ১৯৯২ সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। তারা এমন অনুশীলন থেকে স্বেচ্ছায় স্থগিতাদেশ পালন করছে। সে সময় থেকে কেবল উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে চীনও গোপনে ছোট আকারের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয়। আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিধর ও প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিল ইরান। শুধু তাই নয়, সে যুদ্ধে আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নির্ভর এই দুই পরাশক্তিকে রীতিমতো ঘোল খাইয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েল ও আমেরিকার মতো টুখোর শক্তিধর রাষ্ট্রকে এভাবে নাস্তানাবুদ করায় রীতিমতো হতভাগ হয়ে যায় গোটা বিশ্ব। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সে যুদ্ধ থামলেও উত্তেজনা এখনও কমেনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে
এখনও একের পর এক হুমকি দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইরানের ভূখণ্ডে আবারও হামলা চালানোর শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনে গার্ড কোর আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদে ইরানের 12 দিনের যুদ্ধে আগ্রাসনের সময় অনেক অস্ত্র ব্যবহার করেনি বলে মন্তব্য করেন। তার মতে ওই যুদ্ধে ইরান শুধু ইসরায়েলকে নয়, যুক্তরাষ্ট্রকেও মোকাবিলা করেছে, যা আসলে পুরো ন্যাটো জোটকে পরাজিত করার সমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিতে ক্ষুব্ধ, আর ইসরায়েল শাসন ব্যবস্থা এখন পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, বাঁচার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। গত 13 জুন হঠাৎ অঘোষিতভাবে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। 12 দিনব্যাপী সে সংঘাতে ইরানের অন্তত 1064 জন নিহত হন, যার মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষও ছিলেন। যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিয়ে ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর প্রতিশোধে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। 12 দিনে 22 দফায় চালানো এসব আক্রমণে ইসরায়েলে গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ও প্রযুক্তি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার ভয়াবহতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। ইরান বারবার জানিয়েছে তাদের ভূখণ্ডে আবারও হামলা হলে ভয়াবহ জবাব দেবে তারা। গত কয়েক দশকে ইরান নিজস্ব প্রযুক্তিতে উন্নত মানের নানা ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। গত জুনের যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানে তৈরি এসব অস্ত্র ব্যবহার করা হয়। 12 দিনে তারা 500টিরও বেশি ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক মিসাইল ছোড়ে। এর মধ্যে ছিল অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী অ্যাম্মাদ, উচ্চগতির খাইবার সেকান, মাঝারি পাল্লার হাজে কাশেম এবং প্রথমবার ব্যবহৃত 2000 কিলোমিটার পাল্লার হাইপারসনিক সাজ্জিল মিসাইল। এসব হামলায় ইসরায়েলের সামরিক ও শিল্প স্থাপনাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। চীন রাশিয়ার চাপে লেজ গোটাল ভারত। দক্ষিণ এশিয়ায় নিজেকে বড় ভাই দাবি করলেও বৈশ্বিক পরিসরে প্রভাব বিস্তারে তেমন সুবিধা করতে পারেনি ভারত। একমাত্র তাজিকিস্তানে থাকা নিজেদের সামরিক ঘাঁটিরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নয়াদিল্লি। এর ফলে কার্যত মোদির দেশ বৈশ্বিক সামরিক সক্ষমতায় আরও দুর্বল হয়ে পড়েছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ভারত কিছুদিন আগে চীনের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চালু হয় ফ্লাইট চলাচল। তবে এত কিছুর পরেও মধ্য এশিয়াতে ভারত যেন নিজেদের সামরিক শক্তিমত্তা বৃদ্ধি করতে না পারে, এজন্য চীন ও রাশিয়া নয়াদিল্লির গলায় বেড়ি পরিয়ে দিয়েছে। সোভিয়েত আমলে তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছাকাছি নির্মিত আইনি বিমান ঘাঁটিটি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অচল হয়ে পড়ে। পরবর্তীতে 2002 সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত ঘাঁটিটি সংস্কারের উদ্যোগ নেয় এবং $8 কোটি বিনিয়োগ করে ঘাঁটিটি আধুনিক করে গড়ে তোলে। এই ঘাঁটি থেকে ভারত সহজেই চীন, পাকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার ওপর নজরদারি চালাতে পারত। কিন্তু সেই সুযোগটি এবার কেড়ে নিয়েছে চীন ও রাশিয়া। দুই পরাশক্তিধর দেশের চাপে পড়ে এই ঘাঁটি থেকে গোপনে ভারত তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, তাজিকিস্তানের সঙ্গে সীমিত দ্বিপাক্ষিক সহযোগিতার